জুলাই সনদে স্বাক্ষর করা এনসিপির বিরাগভাজন জামাত আইনি ভিত্তি পেলে এই সনদে সই করা নিয়ে সিদ্ধান্ত। পরবর্তী পদক্ষেপটা খুব দ্রুতই যদি স্পষ্ট হয়ে যায় জামাত এবং এনসিপির মধ্যে, এটাকে কেন্দ্র করে কোনো দূরত্ব তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তাদের উচিত ছিল যে তারাও আসলে এই জিনিসটা নিশ্চিতের ব্যাপারে যদি অনড় থাকতেন তাহলে জিনিসটা আরও আরও গতি পেত। নির্বাচন ঘনিয়ে আসায় সামাজিক মাধ্যমে বেড়েছে এআই কেন্দ্রিক অপতৎপরতা, সামলানোই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। সব দল মিলে যদি একটা ঐক্যমতে পৌঁছায় যে আমরা এই নির্বাচনের সময়কালীন এআই বেসড অডিও ভিডিও আমরা ব্যবহার করব না। অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তা সহ নানা অস্থিরতায় ভাবমূর্তি সংকটে চট্টগ্রাম ইপিজেড। ফি বাড়ানোর প্রতিবাদে বন্দরে সকাল থেকে বন্ধ সব ধরনের পরিবহন। হোয়াইট হাউস থেকে খালি হাতেই ফিরলেন জেলেনস্কি। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি নয় ট্রাম্প, দ্রুতই পুতিনের সঙ্গে ফের বৈঠক। ওয়ানডেতে দুঃসময় কাটছে না বাংলাদেশ দলের। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ঘরের মাঠে নামছে টাইগাররা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। জুলাই সনদ স্বাক্ষর ঘিরে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে জামায়াত এবং এনসিপির মধ্যে। জামায়াত বলছে আইনগত ভিত্তির নিশ্চয়তা নিয়েই স্বাক্ষর করেছেন তারা। জামায়াতের প্রত্যাশা এনসিপিও হয়তো শিগগিরই স্বাক্ষর করবে জুলাই সনদে। তবে এনসিপি বলছে আইনি ভিত্তি পেলেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবেন তারা। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। রাজনীতিতে আজ যে শত্রু কাল সে মিত্র, নেই স্থায়ী কোনো বন্ধু, নেই স্থায়ী শত্রুও। আজ যার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, কাল তাকেই দেখা যায় প্রতিপক্ষের আসনে। এই যেমন বিএনপি জামায়াতের কথাই ধরা যাক। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ভোটের মাঠে, রাজনীতির মাঠে সঙ্গী ছিল দল দুটি, আর এখন তাদের যোজন যোজন দূরত্ব। তবে 24 পরবর্তী জামায়াতের উদীয়মান মিত্র জাতীয় নাগরিক পার্টির সাথেও সম্পর্ক যে তিক্ততায় গড়াবে তা হয়তো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান না আসলে এতটা প্রকাশ্য হতো না। জাতীয় নাগরিক কমিটি, পরবর্তীতে যা এনসিপি, একসময় এখানে সাবেক শিবির নেতাদের আধিপত্য থাকলেও দিন যত গড়িয়েছে ততই চির ধরেছে জামায়াতের সাথে তাদের সম্পর্কের। তবে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবি নিয়ে দল দুটি আবারও কাছাকাছি আসতে শুরু করেছিল, বিশেষ করে গণভোট, সংবিধান আদেশ বা জুলাই সনদ বাস্তবায়ন। এসব বিষয়ে এনসিপি এবং জামাতের প্রস্তাব কিংবা অবস্থান ছিল প্রায় কাছাকাছি। আলাদা আলাদা হলেও একই ইস্যুতে রাজপথে সরব ছিল দল দুটি। আইনি ভিত্তি নিশ্চিত না করা হলে স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না এনসিপি, এটাই বলে আসছিল দলটির নেতারা, এবং শেষ পর্যন্ত সেটি ঘটল। কিন্তু এমন আভাসও ছিল জামায়াত হয়তো স্বাক্ষর করবে না জুলাই সনদে। শেষমেশ জুলাই সনদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামাত যখন হাসি মুখে স্বাক্ষর করে ফেলে, তখন মন ভাঙতে শুরু করে এনসিপি নেতাদের। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন তারা। এই একটা স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যেই পরিমাণ যেই পরিমাণ উচ্ছ্বাস দেখা গেল রাজনৈতিক দলগুলোর মধ্যে, এইটা কিছুটা তো হতাশার। বাংলাদেশের জনগণকে একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাওয়াটাই রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব। সেই জায়গাটা তারা কতটুকু পালন করতে পারলেন, আর এনসিপি কতটুকু ইতিহাসের পক্ষে থাকলো কিংবা ইতিহাসের ভুল পথে থাকলো, সেটা আমার মনে হয় বিচারটা জনগণ করতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতাদের নানা মন্তব্যে অনেকটা এমন অর্থ দাঁড়ায়, বিএনপির স্বাক্ষরে তেমন কোনো প্রতিক্রিয়া না থাকলেও জামায়াতের স্বাক্ষর নিয়ে বেজায় চটেছেন তারা। জামাতও এটার সাথে উচ্চকণ্ঠ ছিলেন, জামাতের নেতারা উচ্চকণ্ঠ ছিলেন যে তারাও আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবেন না, এটা বলেছিলেন। শেষ মুহূর্তে তারা এটা কেন করলেন এটা তারাই ভালো জবাব দিতে পারবে। তবে তাদের উচিত ছিল যে তারাও আসলে এই জিনিসটা নিশ্চিতের ব্যাপারে যদি অনড় থাকতেন তাহলে জিনিসটা আরও আরও গতি পেত। যদিও জামায়াত নেতা শিশির মনির বলছেন জুলাই সনদের আইনগত ভিত্তি 2-1 দিনের মধ্যেই পাবে, এই আশায় স্বাক্ষর করেছেন তারা। পরবর্তীতে একটা আদেশ জারি হবে, ওই আদেশের ভিত্তিতে একটা গণভোট হবে, গণভোটের পরে একটা পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্টের 2টা ক্ষমতা থাকবে।
প্রথম ক্ষমতা হবে তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর দ্বিতীয় ক্ষমতা হবে তার সাধারণ পার্লামেন্ট হিসেবে কাজ করার। তাহলে এই যে ধাপগুলো, এই ধাপগুলো অতিক্রম করার জন্য প্রথম পদক্ষেপ হলো জুলাই সনদে স্বাক্ষর। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এনসিপির অনুপস্থিতি আর জামায়াতের উপস্থিতি এ নিয়ে যে মতবিরোধ তৈরি হয়েছে সে বিষয়ে তার মূল্যায়ন কি। পরবর্তী পদক্ষেপটা স্পষ্ট হলে এমসিপিও এখানে স্বাক্ষর করবে বলেই আমরা আশা করি। পরবর্তী পদক্ষেপটা খুব দ্রুতই যদি স্পষ্ট হয়ে যায় তাহলে আমার ধারণা আর কোনো মতপার্থক্য থাকবে না, এবং এই ক্ষেত্রে জামায়াত এবং এনসিপির মধ্যে এটাকে কেন্দ্র করে কোনো দূরত্ব তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। জামায়াতের এই নেতার আশা, এনসিপিও হয়তো অচিরেই স্বাক্ষর করবে জুলাই সনদে। আমাদের দেখলে সম্মান করে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। এদিকে বহু টানাপোড়েন ও শঙ্কা কাটিয়ে শুক্রবার স্বাক্ষরিত হয় ঐতিহাসিক জুলাই সনদ। দেশের রাজনৈতিক নতুন বন্দোবস্তের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে 25টি রাজনৈতিক দল ও জোট প্রতিনিধি সনদটিতে সই করেছে। তবে সই করেনি এনসিপি ও 4টি বামপন্থী দল। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ 54 জন রাজনীতিবিদ। উপস্থিত ছিলেন গেল 8 মাসে রাজনৈতিক দলের সাথে আলোচনার টেবিলে বসা ঐক্যমত্য কমিশনের সহ দেশের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্রীয় সামাজিক চুক্তি জুলাই জাতীয় সনদ, এটি দ্রুত বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। জুলাই সনদ সই শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো। সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে দলিল। দেশের আনাচে কানাচে যে তরুণরা জুলাই জীবন দিয়েছেন তারাই নতুন বাংলাদেশ গড়বে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। এই যে আমরা এটা পারলাম, একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা, এই যে কমিশন বসানো হলো, এই সুযোগ যারা দিল, যার কারণে হলো, তাদের কথা আমরা একবার স্মরণ করি। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি। যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে স্মরণ করি। যারা আহত হয়েছে, বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি। জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক ক্ষণকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্প্রীতি হিসেবে আখ্যায়িত করলেন রাজনীতিবিদ, উপদেষ্টা ও বিশিষ্টজনেরা। জুলাই সনদকে নতুন বাংলাদেশে প্রবেশের দুয়ার হিসেবে দেখছেন বিএনপি ও জামায়াত নেতারা। সনদ স্বাক্ষরের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলেও মনে করছেন তারা। তবে এনসিপির অনুপস্থিতি অনুষ্ঠানকে কিছুটা ম্লান করেছে বলেও মনে করেন কেউ কেউ। জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেইখানে কথা বলেই কিন্তু এই বিষয়গুলো সমাধান করা যেত। তাদের 3টা দাবি ছিল, আমি দেখলাম যে ঐক্যমত কমিশন সে 3টা দাবিও মেনে নিয়েছে। তারপরে আসলে শান্তিপূর্ণ হলেই বিষয়টা ভালো। সকলেই জুলাই যোদ্ধা, সুতরাং কেউ বিচ্ছিন্নভাবে যদি বলে আমরাই জুলাই যোদ্ধা আর কেউ না, এই বক্তব্যটাও সঠিক না। এই বাস্তবায়ন হওয়ার জন্য প্রধান যে পরিবর্তনটা হওয়া দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির, দ্বিপাক্ষিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। অনেক বেশি উদারতার প্রয়োজন আছে, অনেক বেশি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন আছে। দুটোর কোনোটাই যথেষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যেটা ঐক্যের একটি প্রতিফলন। অধিকাংশ রাজনৈতিক দল এখানে আছেন এবং একটু আগে কমিশন চেয়ারম্যান বলেছেন যে শেষ মুহূর্তে অনেক সংশোধনের সুযোগ রয়েছে এবং আজকের পরও অন্যান্য রাজনৈতিক দলগুলোর এখানে স্বাক্ষর করার সুযোগ রয়েছে। তো আমি মনে করি আজকে শেষ নয় এবং আজকে শুরু। সকলে মিলে একসাথে যদি সনদটা স্বাক্ষর করা যেত তাহলে এটা আমাদের জন্য এবং জাতির জন্য একটা নতুন দিগন্তের সূচনা হতো। মতবিরোধ থাকতে পারে, নোট অফ ডিসেন্ট থাকতে পারে, আবার দস্তখত করার সময়ও বাড়িয়ে দিয়েছে। তাই আজকের এই দিনে এই ঘটনাগুলো না ঘটলে পারত। মানে আমার আরও ভালো লাগতো যদি এনসিপির যারা আমাদের ছাত্র নেতারা আছে, যারা জুলাই গণ অভ্যুত্থানকালে নেতৃত্ব দিয়েছিল, ওনারা যদি উপস্থিত থাকতো আরও ভালো লাগতো। তবে ওনারা বলেছেন যে আমাদের ঐক্যমত্য কমিশন আরও 15 দিন তো ফাংশনিং আছে, এর মধ্যে ওনারা বিভিন্ন বিষয় বিবেচনা করবেন। কনস্টিটিউয়েন্ট পাওয়ার
কিংবা এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে, যাতে করে এই সংস্কার বাস্তবায়িত হয় এবং এটা আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে না পড়ে। সংস্কার প্রস্তাবগুলো আসলে এবং বিষয়গুলো চূড়ান্ত হয়েছে, এখন প্রক্রিয়া নিয়ে এখন আলাপ আলোচনার সুযোগ আছে এবং সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমি মনে করি যে একটা গতিপথ নির্ধারণ করা যেতে পারে। এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই। এই স্বাক্ষরের মধ্য দিয়ে একটা সামাজিক রাষ্ট্রীয় দলিল হিসাবে সরকার দেখছে, আমরা মনে করি তাই। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। সত্য মিথ্যা সংমিশ্রণ, সম্পূর্ণ গুজব কিংবা টার্গেট করে ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার সবই ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এআই এর মাধ্যমে এমন গুজবও ছড়ানো সম্ভব যা শুধু কয়েকটি কেন্দ্রেই নয়, পুরো নির্বাচনকেই ভণ্ডুল করে দিতে পারে বলে শঙ্কা প্রযুক্তিবিদদের। অন্যদিকে নির্বাচন কমিশনের এআই নিয়ে দুশ্চিন্তা থাকলেও প্রতিরোধে প্রস্তুতি কতটুকু, সে বিষয়ে উত্তর খুঁজেছেন নাজমুস সাকিব। সামনের জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন? আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেব, আমার দেশকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে। দেখে সত্য মনে হলেও ভিডিওটি আসলে নকল ও এআই জেনারেটেড। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এমন সব ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনসিপি ও জামায়াত কেন পিআর পদ্ধতি চায়? কিন্তু প্রচারণার বাইরেও এমন সব ভিডিও রয়েছে যেখানে চালানো হচ্ছে অপপ্রচার। ভুল তথ্য কিংবা গুজব ছড়ানোর মাধ্যম হয়ে উঠছে এসব ভিডিও। এতে সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হচ্ছে কোনটি আসল আর কোনটি নকল। উভয় দলের 100 জন নেতাকর্মীর মধ্যে 80 জনই আগে আওয়ামী লীগের নেতা ছিলেন। এসব ভিডিও তৈরি হয় কিভাবে? লার্নিং বাংলাদেশ নামক এই প্রতিষ্ঠানে ডিজাইন, অ্যানিমেশন সহ এআই কন্টেন্ট তৈরি ও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার দেখালেন চ্যাটজিপিটি বা এআই সহ নানা সফটওয়্যার দিয়ে প্রম্পট তৈরি করে খুব সহজেই তৈরি হচ্ছে ভিডিও। আমার ভোট আমি দিয়েছি আর আমার সাথে পুরো এলাকার মানুষ, এবার নির্বাচনে আমরা জয়ী হবই, এটা হচ্ছে ডায়লগ। হ্যাঁ, এই ডায়লগে একটা ভিডিও বানাবো। এখন কিন্তু সে আমাকে একদম ডিটেইলে প্রম্পট লিখে দিচ্ছে। গুগল ফ্লোতে আসবো, এখানে আমি দিয়ে দিব, দিয়ে হচ্ছে এন্টার দিব। আমার ভোট আমি দিয়েছি আর আমার সাথে আছে পুরো এলাকার মানুষ, এবার নির্বাচনে আমরা জয়ী হবই। এসব ভিডিও তৈরিতে নির্ধারিত সফটওয়্যারে ভোট কিংবা নির্বাচন সংক্রান্ত কিছু নীতিমালা থাকলেও প্রম্পটের শব্দগত পরিবর্তন করে খুব সহজেই গুজব বা অন্যের বিরুদ্ধে অপপ্রচার চালানো সম্ভব হচ্ছে। টেক্সট দিয়ে একটা ভিডিও জেনারেট করে ফেলতে পারছেন, হয়তোবা এটা নতুন এনভায়রনমেন্ট কিংবা 80% 60% হচ্ছে সিমিলার আছে। এখন কিন্তু ধরেন আমি আপনার একটা ছবি নিয়ে আপনার ছবির উপরে ভিডিও বানায় ফেলতে পারবো, তো সেখানে কিন্তু এনভায়রনমেন্ট, আপনার ছবি সবকিছু কিন্তু সেম আসছে। তো এটাও কিন্তু এখন সম্ভব। যদিও নির্বাচন কমিশন বলছে এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েই কাজ করছেন তারা। AI intervention, misuse of information, abuse of information, fake information, এই সমস্ত ব্যাপারে এটা ওনাদেরও আছে বলে এটা একটা কমন প্রবলেম। তো আমরা বলেছি আমরা এটাতে নিয়ে কাজ করছি, কি কাজ করছি সেটা বলেছি, এবং এই পর্যায়ে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা চাই। কিন্তু একথা অস্বীকারের উপায় নেই, নির্বাচনে এআই এর চ্যালেঞ্জ নিয়ে যত আলোচনা তার রোধে এখনও সরকারের তেমন প্রস্তুতি দেখা যাচ্ছে না। এই প্রযুক্তিবিদ জানালেন এমন সব মারাত্মক গুজব এআই এর মাধ্যমে ছড়ানো সম্ভব যা শুধুমাত্র কয়েকটি কেন্দ্রেই নয়, পুরো নির্বাচনকেই ভণ্ডুল করে দিতে পারে। তার পরামর্শ, নির্বাচনের দিন বা আগে ইসিকে এমন একটি ওয়েবসাইট লঞ্চ করতে হবে যাতে দ্রুতই কোনটি এআই কন্টেন্ট সেটা বুঝতে পারে সাধারণ মানুষ। ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকে করতে হবে, প্রতিষ্ঠানের জায়গায় করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আসলে একটা নীতিমালা, একটা গাইডলাইন থাকা উচিত যে আসলে কোন কোন জায়গায় আমরা এই ব্যবহার করব, কোন কোন জায়গায় আমরা এই ব্যবহার করব না। অথবা যদি সব দল মিলে যদি একটা ঐক্যমতে পৌঁছায় যে আমরা এই নির্বাচনের সময়কালীন এই ধরনের প্রচারণা করব না বা এই এআই বেসড অডিও ভিডিও আমরা ব্যবহার করব না। আগামী নির্বাচন ঘিরে এআই এর ব্যবহারকে নিরুৎসাহিত করেছে নির্বাচন কমিশন। আর এআই দিয়ে কোনো অপরাধমূলক কাজ করলে ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানায় কমিশন। কিন্তু সেই শাস্তির প্রক্রিয়া কেমন হবে এবং অপরাধীদের কিভাবে আইনের আওতায় আনা যাবে সেটা এখনো স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শুধুমাত্র কেন্দ্রীয়ভাবেই নয়, একেবারে জেলা পর্যায়ে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এসব অপরাধীদের ধরা গেলে হয়তো আগামী নির্বাচন অনেকটাই স্বচ্ছ হবে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার রাত 11টায় বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হাসপাতাল ছেড়ে গুলশানের বাসভবনে রওনা দেন। পুলিশের নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরায় গুলশানের ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়াকে বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 2 দিন পর চিকিৎসকের পরামর্শে বাসায় ফেরেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 দিন এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকার পর পুনরায় আলহামদুলিল্লাহ চিকিৎসকদের প্রচেষ্টা, দেশবাসীর দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় এসছেন এবং আপনারা ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে উনি দোয়া চেয়েছেন। গত 1 বছরেরও বেশি সময় ধরে অর্ধশত শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ, কারখানা বন্ধ হওয়া, সবশেষ আগুনের ঘটনা, সব মিলে বিপর্যস্ত দেশের অন্যতম বৃহৎ ও প্রধান রপ্তানিকারক অঞ্চল চট্টগ্রাম ইপিজেড। সবশেষ শুক্রবার 35,000 শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা প্যাসিফিক জিন্সের 8টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। 42 বছরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠলেও সাম্প্রতিক সময়ে এসব ঘটনায় হুমকির মুখে পড়েছে সুনাম ও ভাবমূর্তি। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডে স্মরণকালের ভয়াবহ আগুনে পড়ে যায় অ্যাডাম ক্যাপস এবং জিহং মেডিকেল প্রোডাক্টসের 8তলা ভবন। 17 ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হাজার কোটি টাকার সম্পদ, 3000 শ্রমিকের কর্মসংস্থান। একই দিন শ্রমিক অসন্তোষ দেখা দেয় দেশের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সে। শ্রমিকদের সংঘর্ষে শুক্রবার প্যাসিফিক জিন্সের 8টি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। উপার্জন হারায় 35,000 শ্রমিক। শুধু তাই নয়, গেল 1 বছরে এই ইপিজেডে জেএমএস, মেরিকো সহ অন্তত 15টি কারখানায় প্রায় 50টির মতো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বন্ধ ও নিলাম হয়েছে কয়েকটি কারখানা। রপ্তানিকারক অঞ্চলে অগ্নিকাণ্ড সহ অর্ধশত শ্রমিক অসন্তোষ, সংঘর্ষের ঘটনা ভয় ধরিয়েছে বিনিয়োগকারীদের মনে। এটা ভিন্ন ধরনের একটা ওয়ার্কার আনরেস্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে ম্যানেজমেন্টের সাথে। ম্যানেজমেন্ট বলতে আমি মানে মালিক না, যারা ম্যানেজিং স্টাফ তাদের সাথে ওয়ার্কারদের যে পরিমাণ দ্বন্দ্ব গতকালকে দেখেছি এবং ফিজিক্যালি অ্যাসল্ট হতে দেখেছি, আমার নিজেরই ভয় লাগছে যে সামনে ফ্যাক্টরি কী করে চালাবে। 1983 সালে চট্টগ্রামের দক্ষিণ হালিশহর এলাকায় 453 একর জায়গা জুড়ে গড়ে ওঠে সিইপিজেড। শুল্কমুক্ত এলাকা, বন্দরের কাছাকাছি অবস্থান, আমদানি রপ্তানিতে কম খরচ সহ সবকিছু মিলিয়ে 42 বছরে এই ইপিজেড হয়ে ওঠে বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের গন্তব্য। এখানে 13টি দেশের বিনিয়োগ ছাড়িয়েছে $2.2 বিলিয়ন। বছরে রপ্তানি আয় $1 বিলিয়ন বেশি। স্পর্শকাতর এলাকায় এমন অস্থির পরিবেশ ও আগুন নিয়ন্ত্রণে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। শ্রমিকরা কাজ করতো 2তলা 3 তলায়, ফায়ারটা হয়েছে 7 তলায়। এইখান থেকে ফায়ার ফাইটিংয়ের টিম ওইখানে যেতে যেতে আগুনটা তারা মনে করেছে যে তাদের নিয়ন্ত্রণের বাইরে, যেখানে সক্ষমতাটা আছে শুধুমাত্র ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের, তারাই আগুনটা নির্বাপনের প্রচেষ্টা করতে পারে। সবশেষ ঘটনায় ফায়ার সার্ভিস জীবন বাজি রেখে কাজ করলেও যন্ত্রপাতি ও দক্ষতার অভাবকে দুষছেন বিনিয়োগকারীরা। এছাড়া কারখানাগুলোতে কী ধরনের রাসায়নিক থাকে, দুর্ঘটনায় কতটা ভয়াবহ রূপ নিতে পারে তারও আগাম ধারণা নেই কারো। পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে
আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। গেল 1 বছরে অস্থির সময় পার করা দেশের শীর্ষ এই ইপিজেডটিতে এমন অস্থিরতায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন উদ্যোক্তারা। এ অবস্থায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ প্রতিটি ঘটনা যথাযথভাবে তদন্তের আহ্বান তাদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। এদিকে ফি বাড়ানোর প্রতিবাদে সকাল থেকে চট্টগ্রাম বন্দরে সব ধরনের পরিবহন বন্ধ রেখেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। এতে সারা দেশে আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। এর আগে কয়েকটি পরিবহন সংগঠন একই কর্মসূচি পালন করে। এতে বন্দরে কন্টেইনার জট তৈরির শঙ্কা দেখা দেয়। পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ে আমদানি রপ্তানিকারকরা। 13 অক্টোবর চট্টগ্রাম বন্দরে যানবাহনের প্রবেশ ফি বাড়ানো হয়। 57 টাকা গেট ফি বেড়ে দাঁড়িয়েছে 230 টাকায়। নরসিংদীতে বছর ব্যবধানে খুন ও মামলা বেড়েছে প্রায় দ্বিগুণ। জেলায় গেল 1 বছরে খুন হয়েছেন 120 জনেরও বেশি। তথ্য বলছে সবগুলো খুনের পেছনে রয়েছে অর্থ লেনদেনের এক নীরব খেলা। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল ইসলাম। নরসিংদীতে একের পর এক ঘটছে খুনের ঘটনা। 2024 সালের আগস্ট থেকে পরবর্তী 1 বছরে খুনের ঘটনা ঘটেছে 120টির বেশি, আর এ সময়ে মামলা হয়েছে 119টি। অথচ তার আগের বছরে অর্থাৎ 2023 সালের আগস্ট থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত খুনের মামলার সংখ্যা ছিল 64টি। বছর ব্যবধানে খুন ও মামলা বেড়েছে প্রায় দ্বিগুণ। জনমনে প্রশ্ন, কেন এত খুনের ঘটনা? যার কারণ অনুসন্ধান করেছে এখন টেলিভিশন। ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টরা বলছেন, মাদক, ইন্টারনেট, ডিশ ও বালু ব্যবসা সহ নানা ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার এসব হত্যার মূল কারণ। সবকিছুর পেছনে রয়েছে অর্থের খেলা। স্থানীয়দের দেয়া তথ্য বলছে, আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ সহ পার্শ্ববর্তী দেশ থেকে কারিগর এসেও নরসিংদীতে অস্ত্র তৈরি করছে। লাখ টাকার অস্ত্র এখানে পাওয়া যাচ্ছে 30,000 টাকায়। অস্ত্র সহজলভ্য হওয়ায় টাকার বিনিময়ে অস্ত্র দিয়ে ভাড়া খাটা সন্ত্রাসীও আছে জেলায়। এছাড়া অপরাধীরা আশ্রয় নিচ্ছে রায়পুরার দুর্গম চরাঞ্চলে, যার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর দায় আছে বলে অভিযোগ অনেকের। নরসিংদীতে খুন হয় 3টি জিনিস: 1 নেট ব্যবসা, 2 মাদক ব্যবসা, 3 হলো ডিশের ব্যবসা। তো আমরা আপনি যখন ডিশ ব্যবসা করেন, তখন আমি যখন আপনার কাছে থেকে চাইবো আমাকে আমার টাকা দেন, যখন আপনি টাকাটা দিবেন না, তখন আমি বলবো হ্যাঁ, সে যখন এগুলি অবহেলা করতেছে, তো টাকা দিবে, টাকা দিয়ে আপনাকে মারা ফেলে হাত বদল করে ফেলবো আমরা। অস্ত্রের শক্তি আছে, তাদের অর্থনৈতিক শক্তি আছে, তাদের পুলিশ প্রশাসনের সাপোর্ট অবশ্যই আছে। যে লোকগুলো আপনার অস্ত্রের শক্তি দেখায়, এরা কিন্তু স্থানীয় না, এমন না, এরা কিন্তু মনে করেন ভাড়া খাটে। ওদের কাছে তো মানুষ কিছু না, খুন করতে হবে কিছু না, ওরা যে এই গেমটা তাদেরই করতে হবে বা জিততে হবে। রাজনীতিতে পেশি শক্তি প্রদর্শনে সন্ত্রাসী রাজনৈতিক নেতারা খুনের সাথে জড়িতদের কারামুক্ত করেন, এমন তথ্যও রয়েছে টিম এখনের কাছে। নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটরের কাছে প্রশ্ন ছিল, খুনের মামলাগুলোর বিচার প্রক্রিয়ায় কেন এত ধীরগতি? গ্রাম পর্যায়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব, মূলত চরাঞ্চলে গোষ্ঠীগত দ্বন্দ্ব, ওইখানে হত্যাগুলি বেশি হচ্ছে। বিচার কেন হচ্ছে না? অনেক সময় বাদী পক্ষ মামলা দায়ের করতে গেলে মামলাটা সঠিকভাবে লিখতে পারে না, মামলার ঘটনাগুলি লিখতে পারে না, তদন্ত কর্মকর্তাদের মাঝে মাঝে গাফলতি থাকে। মার্ডারগুলি হওয়ার কারণ মার্ডার হওয়ার কিছুদিন পরে দেখা গেছে বাদী এবং আসামি পক্ষ উভয় পক্ষ মিলে গেছে। গত 1 বছরে 119টি খুনের মামলায় মোট আসামি 1719 জন। এর মধ্যে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা মাত্র 302 জন। পুলিশ বারবারই বলছে, চরাঞ্চলে আধিপত্য বিস্তারই খুনের মূল কারণ। এত সহিংসতায় নরসিংদীবাসীর স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কতটুকু, সে প্রশ্ন পুলিশ সুপারের কাছে। কয়েক মাসে বেশ কিছু খুনের ঘটনা ঘটেছে। এই খুনের রহস্য উদ্ঘাটন এবং খুনের সাথে জড়িত বা অন্যান্য অপরাধের সাথে জড়িত যে আসামিগুলো আছে, সেই আসামিগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের অভিযান জোরদার করা হয়েছে। হত্যা যদিও মৃত্যু, তবে তা মৃত্যুর মতো চিরন্তন নয়। দিন শেষে সকলেরই প্রত্যাশা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী।
ইলিশের নিষেধাজ্ঞায় ঝালকাঠিতে ঊর্ধ্বমুখী অন্যান্য মাছের দাম। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ মাছে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত আছেন আলামিন তালুকদার। আলামিন জানাবেন, যেহেতু সাগরে নিষেধাজ্ঞা চলছে, বাজারে চাষের মাছের সরবরাহ কেমন আর দরদামই বা কেমন দেখছেন? ধন্যবাদ উজ্জ্বল। আপনি যেমনটি বলছিলেন, বর্তমানে ইলিশ ধরায় 22 দিনের যে নিষেধাজ্ঞা চলছে, এর সাথে কিন্তু অন্যান্য মাছ ধরাও সাগর এবং নদীতে একেবারেই বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে বাজারে সাগর এবং নদীর মাছের সরবরাহ একেবারেই বন্ধ। এই কারণে কিন্তু বাজারে চাষের মাছের সরবরাহ কিছুটা বেড়েছে এবং চাহিদাও বেড়েছে। এ কারণে চাষের মাছের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। গত এক সপ্তাহের ব্যবধানে যদি বলি, বাজারে কেজি প্রতি মাছে অধিকাংশ মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি জানিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে। আজকের বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। আবার আকারভেদে এই রুই মাছ কিন্তু 320-30 টাকায়ও বিক্রি হচ্ছে। কাতল মাছের কথাও যদি বলি, কাতল মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। চাষের যে শিং মাছ রয়েছে সেটিও বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে। পাবদা মাছ 280 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোরাল মাছ যেটি রয়েছে সেটিও কিন্তু 650 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ সেটিও কিন্তু 200 টাকা থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঙাশ যেটি সবচেয়ে মানুষ বেশি কেনে, যেটি সহজলভ্য, সেটিও কিন্তু 20 থেকে 30 টাকা বেড়ে কেজিতে আজকের বাজারে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। এবং কার্প জাতীয় যে অন্যান্য মাছ রয়েছে উজ্জ্বল, সেটিও কিন্তু 200 থেকে 220 টাকা কেজি দরে কিনতে পাওয়া যাচ্ছে। এবং একটি চাপিলা মাছ যেটি দেখতে ইলিশ মাছের মতো, সেটিও 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য যে সমস্ত মাছ বাজারে পাওয়া যাচ্ছে সেটিও গেল সপ্তাহের চেয়ে 20 থেকে 30 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন যে আসলে এই নিষেধাজ্ঞার কারণে বাজারে মাছের সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকায় মাছের কিন্তু যোগান মিলছে না। এই কারণেই মাছের দাম তারা বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর ক্রেতাদের অভিযোগ যে বাজার যদি নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করা হতো তাহলে কিছুটা হলেও মাছের বাজার স্থিতিশীল থাকতো, তারা কম দামে চাহিদা অনুযায়ী মাছ কিনতে পারতেন। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। উজ্জ্বল। আলামিন তালুকদার জানাচ্ছিলেন ঝালকাঠি থেকে মাছ বাজারের খবর। পটুয়াখালীর রাবনাবাদ নদ থেকে নির্বিচারে বালু উত্তোলনে বিপন্ন দুটি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হুমকির মুখে নদীর ভূপ্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনবসতি। অবৈধ বালু উত্তোলনে সরকারও হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব তীব্র হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জসিম পারভেজের প্রতিবেদনে বিস্তারিত। আন্ধারমানিক নদের মোহনার 1,74 লাখ টাকার খাজুরা বালুমহাল মাত্র 68 লাখ টাকায় ইজারা দিয়েছে জেলা প্রশাসন। একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তি বৈধ এ বালুমহাল থেকে বালু উত্তোলন না করে রাবনাবাদ চ্যানেল ও আগুনমুখা নদী থেকে বালু কেটে নিচ্ছে। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। তীব্র নদী ভাঙনে ডুবে ভেসে জীবনযাপনে অতিষ্ঠ হয়ে উঠেছে অর্ধশত পরিবার। প্রশাসন কিছু কয় না, জনগণ কিছু কয় না, এরা কাটতে আছে কি দিয়ে কাটে সেটা তো আমরা সাধারণ জনগণ বুঝতে পারছি না। টাকার দরে কাটে না নেতামি ট্যাক্স দিয়ে কাটে, সেটা আমরা তো পাইতেছি না। আশমুরা পালতেন না, ছাগল পাগল পালতেন না, ছাগল মারা গেছে কয়টা, আবার আশমুরা ঘরে থাকতে পারি না, রাস্তার ভিতরে দোকান উঠে হেইপার থাকি আমরা। সকালে বিকেলে বালু কাটে আমাকে বাড়ির সোজাই ওপার যাই মাঝখানে বালু কাটে হারা দক্ষিণে বালু কেটে জাহাজ লই যায় আর উত্তরে যান কোথায় বাড়ি যায় কইতে পারি না। বালুটা যে কাটে এটা তো সরকার অনুমতি না, এই বালুটার কারণে কিন্তু আমাকে ক্ষতি হইতেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র ও নদ নদীর গতিপথ এমনি পরিবর্তন হয়েছে, তার উপর যোগ হয়েছে অবৈধ বালু উত্তোলন। সব মিলে হারিয়ে যাচ্ছে পটুয়াখালীর আগুন মোখা ও রাবনাবাদ নদের ইতিহাস, ঐতিহ্য। হুমকিতে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। কলাপাড়া উপজেলার বিভিন্ন বেড়িবাঁধে এখন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। তার মধ্যে দেবপুর গ্রামের এই 1 কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কয়েকটা জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং প্রতিনিয়ত জোয়ারের পানিতে এই এলাকাগুলো তলিয়ে যাচ্ছে। নদীর আপনার নাব্যতা ওর মতো চলতে না দিলে আপনার নদীও আপনাকে এটা ক্ষতির পরিমাণ দিন থেকে দিন আস্তে আস্তে বাড়াবে, কারণ এর নাব্যতার পরিমাণ ক্ষতির পরিমাণ ফলে নদী পাড়ে যে জনগোষ্ঠী আছে তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবে। এদিকে বালু উত্তোলনের ফলে কলাপাড়ার ধানখালী ও চাম্পাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেখা দিয়েছে ভাঙন। তবে কলাপাড়া ও রাঙ্গাবালী জলসীমায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোটি টাকার বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাঙ্গাবালী উপজেলায় কোনো ইজারা ভিত্তিক বালুমল নাই,
কেউ যদি অবৈধভাবে আমার নদী সীমানায় বালু উত্তোলন করে এবং এটা যদি আমাদের নজরে আসে, আমি সাথে সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এই খাজুরা বালুমহাল ব্যতীত যে কোনো জায়গা থেকে বালু উত্তোলন করা হলে আমরা তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর সংশ্লিষ্ট ধারা অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বালি উত্তোলনের ফলে যে নদী ভাঙ্গন হচ্ছে এ ব্যাপারে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, তাদেরকে অবৈধ বালি উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে উপকূলীয় এই অঞ্চল। রাষ্ট্রের প্রয়োজনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নদ নদী এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই সময় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এখন পটুয়াখালী। অবাধে ব্যানার, বিজ্ঞাপন, বিলবোর্ড টানানোয় নষ্ট হচ্ছে গাছের প্রাণশক্তি। এতে ব্যাহত হচ্ছে গাছের স্বাভাবিক বেড়ে ওঠা। তবে এসব রুখতে মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। মাসুদ রানার প্রতিবেদনে বিস্তারিত। পাবনায় শহর জুড়ে রাস্তার দুপাশে যতদূর চোখ যায় গাছে গাছে ঝুলছে ব্যানার ও বিলবোর্ড। ছোট থেকে শুরু করে শতবর্ষী সব গাছেই ঝুলছে প্যারাক দিয়ে লাগানো এইসব রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানের বিজ্ঞাপন। এতে স্বাভাবিকভাবে গাছ বেড়ে উঠতে পারছে না, তাই দ্রুত এইসব ব্যানার, বিলবোর্ড অপসারণের দাবি সচেতন মহলের। 1 ইঞ্চি থেকে শুরু করে দেখছি আমি 2.5 ইঞ্চি পর্যন্ত লোহা পেরেক মারে মারে বিভিন্ন ধরনের বিলবোর্ড লাগায়। গাছের মধ্যে মরিচা পড়তেছে, অনেক সময় গাছগুলো মারাও যাচ্ছে। তো এইটা আসলে বন্ধ, একদম অনতিবিলম্বে বন্ধ করা উচিত। তো গাছেরও জীবন আছে, এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি তাহলে গাছে পেরেক মারা বা গাছে সাইনবোর্ড বিজ্ঞাপন টানানোর জন্য পেরেক দিয়ে সেটা মানে গাছকে কষ্ট দেয়া, এটা কিন্তু খুবই দুঃখজনক। প্রকৃতি যদি না বাঁচে, প্রকৃতি যদি ভালো না থাকে, আমরাও কিন্তু ভালো থাকতে পারবো না। বিজ্ঞাপনগুলি অন্যভাবে উপস্থাপন করা উচিত। লোহার প্যারাক কেবল গাছের কাণ্ডই ক্ষতি করে না, গাছের শিরা উপশিরাকেও ক্ষতি করে। ধীরে ধীরে গাছ হারায় প্রাণ শক্তি। পচনশীল বস্তু দিয়ে বিলবোর্ড লাগানোর দাবি পরিবেশ কর্মীদের। আমরা চাই যে এই পেরেক দিয়ে যখন গাছে লাগানো হয় সেটা যেন না করে পচনশীল বস্তু যেমন পাট বা অন্য কিছু দিয়ে এই জিনিসগুলো ঝুলানো যায়। কারণ যখন পেরেক বা কোনো মেটাল কিছু দিয়ে এটা করা হয় তখন কিন্তু গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি গাছের গায়ে পেরেক মারা বন্ধের কাজ চলছে, তবে জনবল সংকটে তা পর্যাপ্ত নয় বলেছে বন বিভাগ। পেরেক মারাকে ডিসকারেজ করার চেষ্টা করেছি এবং আসলে এত জায়গা আমাদের স্টাফ কম, তার এই পুরো ব্যাপারটা মানুষ যদি সচেতন না হয় এটা আসলে বন্ধ করা একটু কষ্টসাধ্যই। কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয় তার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ ব্যাপারে খুবই সচেতন এবং তার দিক নির্দেশনায় সারা বাংলাদেশে এটার একটা সচেতনমূলক কার্যক্রম হয়েছে। পেরেক মেরে গাছের ক্ষতি বন্ধ না হলে ঝুঁকির মুখে পড়বে পরিবেশ, এমনটাই দাবি নাগরিক সমাজের। মাসুদ রানা, এখন, পাবনা। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর খালি হাতেই ফিরতে হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র ছাড়াই ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। পাশাপাশি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া ইউক্রেন দুই দেশের প্রেসিডেন্টকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনেও কথা বলেন তিনি। ফোন আলাপের পর পুতিন যুদ্ধ বন্ধে আগ্রহী বলে জানান ট্রাম্প, আর বৈঠক শেষে যুদ্ধ বন্ধে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন জেলেনস্কি। জানাবো খেলার খবর। শেষ 12 ওয়ানডেতে মাত্র একটি জয়, দলের মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা। তাই বলাই যায় 50 ওভারের ক্রিকেটে দুঃসময় পার করছে বাংলাদেশ। একগুচ্ছ সংশয় নিয়ে আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজ থেকে নিজেদের ফর্ম ফিরে পেতে মরিয়া ফিল সিমন্সের শীর্ষরা। মিরপুরে খেলা শুরু দুপুর 1টায়। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আহমেদ।
ওয়ানডে ক্রিকেটের সময়টা একেবারেই পক্ষে নেই বাংলাদেশের। নিজেদের একসময়ের প্রিয় ফরম্যাটে এখন টাইগাররা ধুঁকছে। শঙ্কা আছে পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার প্রশ্নে। 2027-এর মার্চের আগে প্রতিটি ওয়ানডেই তাই বাংলাদেশের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের সামনে। মাত্র দিন দুয়েক আগে আরব আমিরাত থেকে ফেরা টাইগারদের অনুশীলনে দেখা গেল সিরিয়াস মেজাজে। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ কোচিং প্যানেলে আসার পর ওয়ানডে ফরম্যাটে মোট 6 বার 250 রানের আগেই থেমেছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটারদের হাতে নেই রানের দেখা। কোচ ফিল সিমন্স জানালেন, ম্যাচ জেতার জন্য এদিকে বাড়তি নজর আছে দলের। We did not put partnerships on in the middle, especially. We had one partnership at the top and then the middle fell apart. We saw it a little bit in Sri Lanka, getting that mentality that we need partnerships in the middle, and I think that's something that the guys are trying to work on as much as possible. অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়েও আছে প্রশ্ন। তার অধীনে সবশেষ 10 ওয়ানডে ম্যাচে একটি মাত্র জয় বাংলাদেশের। কোচ সিমন্স অবশ্য অধিনায়ক মিরাজকে পাশ মার্কি দিচ্ছেন। I think Miraj is a good captain, but you can't judge his captaincy on 200 runs and 198 and not chase him. Now, in the field you can judge his captaincy, and I think the captaincy in the field has been good, but winning games depends on your batsmen too, and if your batsmen don't score the runs that is needed, then you're going to be in trouble. 25 মাস পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে ওয়ানডে ক্রিকেট। 2023 সালে এই মাঠে সিরিজ হারের পর থেকেই বাংলাদেশ ক্রিকেটে নিম্নমুখী পারফরমেন্সের শুরু। নতুন সিরিজটা তাই হারানো ফর্ম আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মিশন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ কিছু। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করবো এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জুলাই সনদে স্বাক্ষর করা এনসিপির বিরাগভাজন জামাত, আইনি ভিত্তি পেলে এই সনদে সই করা নিয়ে সিদ্ধান্ত। পরবর্তী পদক্ষেপটা খুব দ্রুতই যদি স্পষ্ট হয়ে যায় জামাত এবং এনসিপির মধ্যে, এটাকে কেন্দ্র করে কোনো দূরত্ব তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তাদের উচিত ছিল যে তারাও আসলে এই জিনিসটা নিশ্চিতের ব্যাপারে যদি অনড় থাকতেন, তাহলে জিনিসটা আরো আরো গতি পেত। নির্বাচন ঘনিয়ে আসায় সামাজিক মাধ্যমে বেড়েছে এআই কেন্দ্রিক অপতৎপরতা, সামলানোই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। সব দল মিলে যদি একটা ঐক্যমতে পৌঁছায় যে আমরা এই নির্বাচনের সময়কালীন এআই বেসড অডিও ভিডিও আমরা ব্যবহার করব না। অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তা সহ নানা অস্থিরতায় ভাবমূর্তি সংকটে চট্টগ্রাম ইপিজেড। ফি বাড়ানোর প্রতিবাদে বন্দরে সকাল থেকে চলছে পরিবহন ধর্মঘট। হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি নয় ট্রাম্প, দ্রুতই পুতিনের সঙ্গে ফের বৈঠক। ওয়ানডেতে দুঃসময় কাটছে না বাংলাদেশ দলের, ঘুরে দাঁড়াবার প্রত্যয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ কডের মাঠে নামছে টাইগাররা। আর এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।